চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু ঘটনাকে দুঃখজনক বলছে সেনা সদর। বাহিনী প্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণ ও শিশু আহতের ঘটনায় ঢাকার কড়া প্রতিবাদ। রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। নির্বাচন গণভোটের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ বললেন প্রধান উপদেষ্টা। প্রার্থিতা নিয়ে ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি। এবং সাভারে ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 9 ফেব্রুয়ারি গণহত্যায় সহায়তাকারী 25 ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। চুয়াডাঙ্গার জীবননগরে আটকের পর সেনা হেফাজতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শামসুজ্জামান ডাবলু জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক। মঙ্গলবার দিনগত রাতে তার মৃত্যু হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে রাতেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করে। নিহত ডাবলু জীবননগর বসতিপাড়ার মৃত আতেহার মাস্টারের পুত্র। এদিকে ডাবলুর মৃত্যুর ঘটনাকে অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুপুরে আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে টহল দল একটি ফার্মেসিতে তল্লাশি চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার সহ এই ব্যক্তিকে আটক করে। অভিযান শেষে আটককৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যে উক্ত ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যদেরকে সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চুয়াডাঙ্গার আটকের পর বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক শোক বিবৃতিতে তিনি দাবি জানান। আর জান্নাতের কথা বলে যারা ভোট চায় তারা জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পিরোজপুর 1 সংসদীয় আসনের জাতীয় পার্টি জেপির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ সময় ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয়। এ সময় নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তারা। দীর্ঘ 17 বছরের আমার নির্যাতিত, নিপীড়িত যে সমস্ত নেতাকর্মীরা রাজপথ থেকে আজকে স্বৈরাচারকে হটিয়ে এই বাংলাদেশে আপনাদের জন্য পরিবেশ তৈরি করে দিয়েছে, তাদেরকে সেনাপতি মানবেন। আগামী দিনে বাংলাদেশ গড়ার যে চিন্তা আমাদের নেতা জনাব তারেক রহমানের, তিনি যে নতুন বাংলাদেশের কথা বলে, তিনি যে নিরাপদ বাংলাদেশের কথা বলে, সেই বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষ আমার মনে হয় চিন্তা করবেন যে এই জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নেই। আপনারাও সেই পথে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করে বলেন, নানা অপপ্রচার আর উপহার দিয়ে জনগণকে বিভ্রান্ত করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে একটি দল। দেশ গড়ার পরিকল্পনা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশে আবার ফ্যাসিস্ট সরকার, যেটাকে বলে ফ্যাসিস্ট সরকার আবার আসবে। আবার কিন্তু বাংলাদেশ একটা আগ্রাসী শক্তির একটা জায়গা হিসাবে পরিচিত হবে। তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে পতিত ফেসিবাদ ফিরে আসবে বলেও মন্তব্য করেন সেলিমা রহমান। আমরা কোথাও কোনো প্রচারণাও যাই নেই, আমাদের শুধু দোয়া মাহফিল হচ্ছে এই পর্যন্ত, এর বেশি কিছু আমরা করছি না। তো সেখানে ওনারা উপহার দিচ্ছেন, ওনারা ওয়াজ করছেন, ওনারা কথা বলছেন, আল্লাহ তাআলা খুশি হবে যদি অমুককে ভোট দেওয়া হয়। তো এইভাবে দাঁড়িপাল্লাকে ভোট দিলে এই ধরনের কথাবার্তা যারা ধর্মকে ব্যবহার করে তাদের কথা আমরা তো মনে করি না এটা কোনো যৌক্তিকতা আছে। এদিকে আটকের পর চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক শোক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
শোক বিবৃতিতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানান বিএনপি মহাসচিব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন টেকনাফের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা জানান, হুজাইফা আফনানের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। তার মস্তিষ্কে গুলি রয়ে গেছে। এদিকে বাংলাদেশ ভূখণ্ডে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ কিয়াং সো মোয়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে এ বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়। জবাবে কিয়াং সো মোয়ে বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে উচ্চশিক্ষা বিষয়ক এক সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতির কারণে ওই অঞ্চলে সম্ভাবনাগুলো অনেক সময় কাজে লাগানো যাচ্ছে না। তরুণদের নেতৃত্বের মাধ্যমেই এই অবস্থার উত্তরণ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন আফরিন পপি। উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক 3 দিনব্যাপী আঞ্চলিক সম্মেলন বসে ঢাকার একটি অভিজাত হোটেলে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কেবল চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করানো হচ্ছে, যদিও উদ্যোক্তা হওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়া ঠিক নয়। Our education system is job-oriented education. In the back of our mind, that everything we do, we think, if you go through this, if a student goes through this courses, they'll be good enough to take a job. Tell young people you're not job seekers, you're job creators. You're agents of change. You create things the way you imagine. আসন্ন নির্বাচন ও গণভোটের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। Now is election time. The election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. তরুণদের রাজনৈতিক দল রয়েছে উল্লেখ করে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, তাদের অনেকেই ভোটে জিতে আসবেন। Now they are on the street and then they are in the political party of their own. And if they get elected, someone may be the education minister. Tell us, the community of educators, what education is all about. আফরিন পপি, মোহনা সংবাদ। What the university education would be. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের আপিল শুনানির চতুর্থ দিনে 70টি আপিল শুনানির বিপরীতে 53টি আবেদন মঞ্জুর করেছে ইসি। এদিন ঋণ খেলাপির অভিযোগে যশোর 4 আসনের বিএনপি প্রার্থীর আপিল নামঞ্জুর হয়। তবে প্রার্থিতা ফিরে পেয়েছেন কমিউনিস্ট পার্টির বাংলাদেশ সিপিবির 8 প্রার্থী। এছাড়া জামায়াতের 3 প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। গত 4 দিনের শুনানিতে 204টি আবেদন মঞ্জুর হলো ইসিতে। দর্শক, এ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম আর আসাদ। আসাদ, চতুর্থ দিনের আপিল শুনানির সবশেষ কী তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জানেন যে আসলে প্রতিদিন নির্বাচন কমিশনে গত আজকে সহ মোট 4 দিন আপিল শুনানি চলছে এবং 18 তারিখ পর্যন্ত এই আপিল শুনানি চলবে। এবং এই আপিল শুনানির চতুর্থ দিনে আমরা দেখেছি 70টি আপিল শুনানি হয়েছে এবং এর মধ্যে 53টি মঞ্জুর করা হয়েছে এবং বাকি 17টি নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল সিপিবি, মানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, একটি প্রায় 8 জন সদস্য আসলে তাদের প্রার্থিতা বাতিল হয়েছিল এবং তারা আপিল করেছিলেন এবং আপিলে 8 জন সদস্যই আসলে তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। কারণ তাদের কাউন্সিল যেটি দলীয় কাউন্সিল সংক্রান্ত একটি জটিলতার কারণে মূলত তাদের যে প্রার্থিতা সেটি আসলে বাতিল হয়েছিল, কারণ সাধারণ সম্পাদক এবং সভাপতির স্বাক্ষর সেখানে আসলে পর্যাপ্ত ছিল না। এছাড়া যে বিষয়টি জানানোর মতো রয়েছে, যশোর 4 আসনে বিএনপির প্রার্থী টি এস আইয়ুবের
মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং তবুও এখন পর্যন্ত সেই আসনে কিন্তু তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন তার ছেলে। এছাড়া যদি জানাই যে 3 জন জামায়াতের প্রার্থীর আবেদনপত্র মঞ্জুর হয়েছে, আবেদন তারা করেছিলেন, শুনানি হয়েছে এবং তারা তাদের প্রার্থীটা ফিরে পেয়েছেন। এর মধ্যে ঢাকা 2 আসনের একজন প্রার্থী রয়েছেন এবং এছাড়া যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি জানানো রয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে গত 4 দিনের শুনানিতে 100% ভোটারের যে জটিলতা যদি থেকে থাকে সেটাকে আসলে কনসিডার করা হলেও আমরা ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের বিষয়ে যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু নির্বাচন কমিশন কঠোর অবস্থান আমরা দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে 4 দিনের শুনানি শেষে 204 জনের আবেদন মঞ্জুর করা হয়েছে এবং বাকি যে রয়েছে সেগুলোর মধ্যে 16 তারিখ বেশ কিছু পেন্ডিং প্রায় 30টির মতো আবেদন সেদিন শুনানি হবে। তো জেরিন, আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ তথ্য। আসাদ, আপনাকে ধন্যবাদ। জুলাই আগস্টে সাভারে ইয়ামিন হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় 15 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 9 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এছাড়াও কুষ্টিয়ায় 6 জন হত্যা মামলায় হাসানুল হক এনুর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিনও ধার্য করা হয়। এদিকে গণহত্যার সহযোগিতার জন্য সালমান এফ রহমান, AK আজাদ সহ 25 শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোয় পে স্কেল দিতে কমিশন কাজ করছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে এই সরকার বাস্তবায়ন করতে পারবে কিনা তা কমিশন রিপোর্টের উপর নির্ভর করবে বলে উল্লেখ করেন তিনি। এদিকে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র ইস্যুতে বাংলাদেশ জ্বালানি তেলের মূল্যের ওপর কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা বলেন অর্থ উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সময়ে গেল জুলাইতে পে কমিশন গঠন করে সরকার। এর উদ্দেশ্য ছিল নতুন বেতন কাঠামো নির্ধারণ করা। তাই জাতীয় সংসদ নির্বাচনের 1 মাস আগে পে স্কেল বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে। রিপোর্ট পেলেই তো বলছে এখন ইমপ্লিমেন্টেশনের ব্যাপার হলো অন্য জিনিস। একটা সাবস্টেটিভ কাজ হচ্ছে, এটা খুব ডিটেল করতে হয়। আর আপনারা জানেন তারা তো এই কমিশন কিন্তু কাছে কিন্তু অনেকে রিপ্রেজেন্টেশন পাঠিয়েছে, অনেকে দেখা করেছে। আমরা বলেছি যে বিভিন্ন কমিটি করেছে, ওপেন যাদের ইন্টারাকশন। এদিকে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাব দেন অর্থ উপদেষ্টা। জানান এটি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এবং এ বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমরা জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, আমিও ছিলাম সেখানে। কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা ইনশিওর না করতে পারি, লোকাল প্রোডাকশনরা জ্বালানির 2টা দিক আছে, পাওয়ার এবং এনার্জি, তাই না? একটা ইলেকট্রিসিটি, আরেকটা হলো ওই 2টা দিক একটা কনফিডেন্সিবিলিটি করা হয়েছে। এদিন 1,55,000 লিটার সয়াবিন তেল ও সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এডিবির প্রজেক্টের আওতায় 60,000 ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান অর্থ উপদেষ্টা। 60,000 ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হবে, তার মধ্যে 40,000 নতুন আর 20,000 এক্সিস্টিং। 20,000 এক্সিস্টিং মানে তারা বেশিরভাগ কিন্তু লাইট ভেহিকেল ড্রাইভ করে, বিদেশে কিন্তু ওদের চাহিদা নাই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন। জনজীবন বিপর্যস্তের পাশাপাশি হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। টানা 7 দিন ধরে 10 ডিগ্রি নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। রাত হলেই জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়ক ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। এতে দিনমজুর, রিকশা চালক ও শ্রমজীবীরা কাজের অভাবে পড়েছেন চরম দুর্ভোগে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে নীলফামারীর জনজীবন। তীব্র শীতে হতদরিদ্র মানুষেরা ঘর থেকে বের হতে পারছেন না। এদিকে মৌলভীবাজারে গত কয়েকদিন থেকে কনকনে শীত ও হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। কুয়াশায় ঢাকা পড়েছে কৃষি জমি, রাস্তাঘাট, গ্রামীণ জনপদ। খুব ঠান্ডা, শীতে কষ্ট পারাম আমরা, কুয়ার কুয়া, প্রচন্ড শীত
এখন আগের মতো আর কাস্টমার হয় না। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করার কথা জানান জেলা প্রশাসক। সরকারি পর্যায়ে আমাদের যে ৭,০০০ কম্বল আমরা ক্রয় করেছি সেটা সাধারণত উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে যারা দুস্থ গরিব রয়েছেন তাদের মাঝে বিতরণ করা হবে। কুড়িগ্রামে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। গত কয়েকদিনে সূর্যের দেখা মিলেনি। শীতের প্রকোপ বাড়ায় হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। সময় পেরিয়ে গেলেও ভাগ্য বদলায়নি তিস্তা পাড়ের মানুষের। অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী 2026 সালের জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর কথা থাকলেও এখনও শুরু হয়নি মাঠ পর্যায়ের কার্যক্রম। রাজনৈতিক পট পরিবর্তন আর সিদ্ধান্তহীনতায় ঝুলে থাকা এই প্রকল্প নিয়ে চরম হতাশ উত্তরের বাসিন্দারা। লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের পাঠানো প্রতিবেদন। আমরা আশা করি 2026 সালের 1 জানুয়ারি আমরা তিস্তা প্রকল্পের কাজটা শুরু করে দিতে পারি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গত বছরে বেশ আশার বাণী শুনিয়েছিলেন সংশ্লিষ্টরা। খোদ পানি সম্পদ উপদেষ্টাও জানিয়েছিলেন 2026-এর শুরুতেই দৃশ্যমান হবে তিস্তার কর্মযজ্ঞ। কিন্তু যথাসময়ে ক্যালেন্ডারের পাতা উল্টে গেলেও মিলছে না তার আলামত। এমন অবস্থায় শুধু আশ্বাস নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখতে চান তিস্তা পাড়ের মানুষ। তিস্তা নদীতে আমরা বসবাস করি, আমরা অবহেলিত, আমাদের দিকে কেউ দেখে না। বৃষ্টি আন্দাজ হয় না, তার জন্য আমরা এই জায়গা খুব কষ্ট আছি। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো তিস্তা মহাপরিকল্পনার বাঁধের যে কাজ বা এরকম কোনো প্রস্তুতি আমরা দেখতে পাইনি। রাজনৈতিক অস্থিরতা সহ নানা বৈশ্বিক প্রেক্ষাপটে বারবারই হোঁচট খেয়েছে তিস্তা মহাপরিকল্পনা। 12,000 কোটি টাকার এই প্রকল্পে বিদেশি অর্থায়ন নিশ্চিত করা এবং পানি বন্টন নিয়ে অমীমাংসিত ইস্যুগুলো এখনো বড় বাধা। ফলে উত্তরের 8 জেলার 2 কোটি মানুষের স্বপ্ন বারবার অধরই থেকে যাচ্ছে। শুধু রাজনৈতিক দল, রাজনৈতিক সরকারগুলো এই অঞ্চলের মানুষের সঙ্গে প্রতারণা করেনি, বর্তমান যে সরকার, এই সরকারও মানুষের সঙ্গে প্রতারণা করছেন। তবে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘদিন আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার এবছরের শুরুতেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস দিলেও তা এখনো শুরু হয়নি। তবে বিএনপি ক্ষমতায় গেলে 2 কোটি মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে। জনা হাসান উনি বলেছিলেন যে 1 জানুয়ারিতে কাজ ওনারা শুরু করবেন, কিন্তু কাজের তো কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। আগামী দিনে জনগণের ম্যান্ডেটে বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনাকে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে। তিস্তা মহাপরিকল্পনা কবে আলোর মুখ দেখবে তা এখন অনিশ্চিত। আর এই অনিশ্চয়তার প্রতিদিন তিস্তা পাড়ের মানুষের জন্য হয়ে উঠেছে দীর্ঘশ্বাস। তিস্তা পাড় এলাকা থেকে সুমন খান, মোহনা সংবাদ, লালমনিরহাট। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ওয়াশিংটন সামরিক অভিযান চালালে পাল্টা যুদ্ধের জন্য তেহরান প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আর ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর বাড়তি 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন ইরানকে পরীক্ষা করতে চাইলে দেশটি যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর এ মন্তব্য করেন তিনি। আব্বাস দাবি করেন, তার দেশের সামরিক প্রস্তুতি অনেক বেশি ও বড় আকারের। ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের নৃশংস দমনপীড়নের প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত বলে জানিয়েছেন ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস। এদিকে ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে জড়িত দেশগুলোর উপর নতুন করে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ ঘোষণা দেন তিনি। অন্যদিকে বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনো মাচাদোর সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এ তথ্য জানান। ঐশী আলম, মোহনা সংবাদ।
খেলার খবর ক্রিকেট। আইসিসির অনুরোধ সত্ত্বেও টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বিসিবি। নিরাপত্তার শঙ্কায় ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত আইসিসিকে আবারও জানিয়ে দিয়েছে বোর্ড। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আবার অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ক্রিকেটার, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসন্ন বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার আগের সিদ্ধান্তেই বোর্ড অটল রয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, ঘটনাকে দুঃখজনক বলছে সেনা সদর। বাহিনী প্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণ ও শিশু আহতের ঘটনায় ঢাকার কড়া প্রতিবাদ, যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব। নির্বাচন গণভোটের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ বললেন প্রধান উপদেষ্টা। প্রার্থিতা নিয়ে ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি। এবং সাভারে ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 9 ফেব্রুয়ারি, গণহত্যায় সহায়তাকারী 25 ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।